নমস্কার। আজকে আমরা এমন একটা আন্তর্জাতিক ঘটনা নিয়ে কথা বলবো যার আজ কিন্তু সরাসরি এসে পড়ছে ভারতের অর্থনীতি আর শেয়ার মার্কেটের ওপর। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ঘটনাটা হলো ৩রা জানুয়ারি ২০২৬-এ আমেরিকার হাতে গ্রেফতার হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এখন প্রশ্নটা হলো হাজার হাজার মাইল দূরের এই একটা ঘটনা আমাদের ইনভেস্টমেন্টের ওপর কী প্রভাব ফেলতে পারে, তাই না? চলুন এই উত্তরটাই আজ খোঁজা যাক। তো সবার আগে চলুন দেখে নিই ঠিক কী ঘটেছে আর তার পরপর কী প্রতিক্রিয়া হলো, কারণ এই ঘটনাটাই কিন্তু পরের সব অর্থনৈতিক ঝটকার আসল কারণ। ভাবুন একবার, মাত্র ৩ দিনের মধ্যে কি ঘটে গেল। ৩ জানুয়ারি মাদুরো গ্রেফতার হলেন। তার ঠিক পরের দিন ৪ তারিখে রাশিয়া, ইরান আর চীনের মতো বড় বড় দেশগুলো তীব্র প্রতিবাদ জানালো। আর ৫ জানুয়ারি মানে সোমবার আমাদের ইন্ডিয়ান মার্কেট খোলার আগে একটা চরম টেনশনের পরিবেশ। মানে বুঝতেই পারছেন একটা খবর কিভাবে গোটা দুনিয়ার আর্থিক বাজারে ঝড় তুলে দিতে পারে। আর যখনই এরকম আন্তর্জাতিক টেনশন তৈরি হয়, তার প্রথম ধাক্কাটা এসে লাগে দুটো জিনিসের ওপর। এক, অপরিশোধিত তেল, আর দুই, সোনা। চলুন দেখি কিভাবে এগুলোর দামে আগুন লেগে গেল। দেখুন, ভেনেজুয়েলা কিন্তু বিশ্বের একটা বড় তেল উৎপাদক দেশ। তো যখন তাদের প্রেসিডেন্টই অ্যারেস্ট হয়ে যায়, তখন তেলের সাপ্লাই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবেই। আর তার ফলে বিশ্ববাজারে একটা বড়সড় শক লাগে। সোজা হিসেব, সাপ্লাই কমে যাওয়ার ভয়ে দাম তো বাড়বেই। আর তার ফলটা দেখুন, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $65। মার্কেট খোলার সময়ই একটা বিশাল গ্যাপ আপ ওপেনিং। আর ইন্ডিয়ার মতো দেশ যে কিনা তার বেশিরভাগ তেলই বাইরে থেকে কেনে, তাদের জন্য এটা যে কত বড় একটা খারাপ খবর তা বলাই বাহুল্য। এবার আসি অন্যদিকে। যখনই বিশ্বে এরকম যুদ্ধ বা রাজনৈতিক গণ্ডগোল হয়, ইনভেস্টররা কি করে? তারা শেয়ার মার্কেটের মতো রিস্কি জায়গা থেকে টাকা সরিয়ে নেয়। নিয়ে কোথায় রাখে? এমন জায়গায় যা নিরাপদ। আর যুগ যুগ ধরে সে সবচেয়ে নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন কি? অবশ্যই সোনা। আর ঠিক এই কারণেই দেখুন সোনার দাম কোথায় গিয়ে ঠেকেছে। প্রতি ১০ গ্রামে ১,৪০,০০০ টাকা, একদম অল টাইম হাই। আসলে খারাপ সময়ে বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে বেশি ভরসা করে। শুধু সোনা একা নয়, রূপও কিন্তু সোনার দেখানো পথেই হাঁটছে। রূপোর দাম প্রতি কেজিতে ২,৪৫,০০০ টাকা ছুঁয়ে ফেলেছে। মানে দুটো দামি ধাতুরই এখন বাজার গরম। তো তেল আর সোনার কথা তো হলো, এবার চলুন সরাসরি চলে আসি আমাদের দেশের শেয়ার মার্কেটে। দেখি এই গ্লোবাল টেনশনের আঁচ এখানে কিভাবে লাগলো। মার্কেট খোলার আগেই একটা ভয় ছিল যে প্যানিক সেলিং শুরু হবে। মানে এরকম অনিশ্চয়তার মধ্যে ইনভেস্টররা তো আর রিস্ক নিতে চায় না, তাই ভয় শেয়ার বেচতে শুরু করে দেয়। এর ফলে কি হয়? নিফটি আর সেন্সেক্সে ভোলাটিলিটি বা অস্থিরতা বেড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়। আর তার উপরে তেলের দাম বাড়া মানে ডলারের ডিমান্ড বাড়া, আর তাতে টাকার দাম কমে যাওয়া, যেটা আমাদের মার্কেটের জন্য আরও একটা বড় ধাক্কা। চলুন এবার সেক্টর ধরে ধরে দেখি কার কি অবস্থা। প্রথমে এভিয়েশন, মানে ইন্ডিগোর মতো কোম্পানি। তেলের দাম বাড়া মানেই তো এদের জেট ফিউয়েলের খরচও বাড়া, আর তার সরাসরি প্রভাব পড়বে এদের প্রফিটে। তারপর ধরুন পেইন্ট কোম্পানি, যেমন এশিয়ান পেইন্টস। পেইন্ট তৈরির মূল কাঁচামালই তো আসে ক্রুড অয়েল থেকে, ফলে এদের প্রোডাকশন কস্ট বাড়বেই। টাইলস বা সেরামিক ইন্ডাস্ট্রিও কিন্তু বাদ যাবে না, কারণ ন্যাচারাল গ্যাসের দামও তেলের দামের সাথেই ওঠানামা করে। তবে ব্যাংকিং সেক্টরের গল্পটা একটু অন্যরকম। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়লে আরবিআই হয়তো সুদের হার কমাতে পারবে না, যেটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আসা যাক। দেশের দুই সবচেয়ে বড় বিজনেস গ্রুপ রিলায়েন্স আর আদানি, এই সিচুয়েশনে তাদের কি অবস্থা? দুজনের গল্পটা কিন্তু বেশ আলাদা। রিলায়েন্সের ব্যাপারটা অনেকটা ডাবল এজ সোর্ড বা দুইধারী তলোয়ারের মতো। একদিকে ভালো, একদিকে খারাপ। ভালোটা কি? গ্লোবাল মার্কেটে তেলের দাম বাড়লে ওদের জামনগর রিফাইনারির গ্রস রিফাইনিং মার্জিন বা জিআরএম বাড়তে পারে, মানে লাভ বাড়বে। কিন্তু খারাপ দিকটা হলো ভেনেজুয়েলার সাথে ওদের যে হেভি ক্রুড অয়েল সাপ্লাইয়ের পুরনো ডিল ছিল, সেটা যদি আটকে যায় তাহলে কিন্তু অপারেশনাল কস্ট বেড়ে যাবে। মানে বুঝতেই পারছেন, বেশ জটিল একটা অবস্থা। অন্যদিকে আদানি গ্রুপের ছবিটা কিন্তু বেশ নেগেটিভ। কিভাবে? তেলের দাম বাড়লে শিপিংয়ের খরচ বাড়ে, যেটা আদানি পোর্টের ব্যবসায় ধাক্কা দেবে।
আদানি টোটাল গ্যাসের ওপরও চাপ বাড়বে। আর সবচেয়ে বড় কথা, যখনই বিশ্বে এরকম একটা টালমাটাল অবস্থা হয়, ফরেন ইনভেস্টররা বড় কোম্পানিগুলো থেকে টাকা তুলে নিতে শুরু করে। এর প্রভাব তো শেয়ারের দামের ওপর পড়বেই। তো এই সব কিছুর পর এবার একটু বড় ছবিটা দেখা যাক। আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই পরিস্থিতিতে একজন ইনভেস্টরের ঠিক কি করা উচিত? এই ঘটনাটার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বিশাল। এটা বুঝতে হবে 1989 সালে পানামায় আমেরিকার মিলিটারি অ্যাকশনের পর ল্যাটিন আমেরিকায় এত বড় সামরিক পদক্ষেপ আর হয়নি। এর মানে কি? এর মানে হলো এই টেনশনটা হয়তো এত সহজে মিটবার নয়। আর রাশিয়া, চীন, ইরানের মতো দেশগুলো যেভাবে আমেরিকার এই কাজের বিরোধিতা করছে, তাতে একটা নতুন কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের মেঘ জমছে। আর যদি সত্যিই তাই হয়, তাহলে বুঝতে হবে বিশ্ব অর্থনীতিতে একটা লম্বা সময়ের জন্য অনিশ্চয়তা চলে এলো। তাহলে এই সময় কি করা উচিত? কয়েকটা সহজ স্টেপ। ১ নম্বর, প্যানিক করে সেল করবেন না। ভয়ের চোটে হুট করে কিছু বেচে দেবেন না। ২ নম্বর, যারা ট্রেডার তাদের জন্য স্টপ লস মাস্ট। নিজের পজিশন প্রোটেক্ট করাটা খুব জরুরি। আর ৩ নম্বর, গ্লোবাল নিউজের দিকে আর ক্রুড অয়েলের চার্টের দিকে কড়া নজর রাখতে হবে। আর শেষে একটা খুব জরুরি কথা মনে রাখবেন, এইরকম বড় খবরের পর মার্কেট কিন্তু খুব ভলাটাইল থাকে। তাই তাড়াহুড়ো করে কোনো বড় ট্রেড নেওয়ার আগে একজন অভিজ্ঞ ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেওয়াটা সবসময় বুদ্ধিমানের কাজ। তাহলে আজকের এই আলোচনাটা শেষ করা যাক একটা বড় প্রশ্ন দিয়ে। ভেনেজুয়েলার এই ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা বিশ্বজুড়ে একটা নতুন আর লম্বা ঠান্ডা যুদ্ধের শুরু? এর উত্তরটা তো সময়ই দেবে।